সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক সমকাল পত্রিকার বিশেষ সংবাদদাতা রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। এই বিষয়ে আলোচনা শুনবো, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনবো। দর্শক, আজ 8 মাস পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের, নবম মাসে পা দিল। 8 মাসের সফলতা আছে, কিছু বিতর্ক আছে, কিছু কিছু জায়গায় সফলতা অর্জনে এখনো সফল হয়নি, তবে সরকার এগিয়ে চলছে। নিশ্চয়ই শেষ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে, প্রফেসর ইউনূস সরকারকে ঘিরে সে আকাঙ্ক্ষা পূরণ করতে সফল হবে, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। রাজীব আহমেদ, 8 মাস পূর্ণ হলো, অনেক চড়াই উতরাই পেরিয়ে সরকারকে আমরা সাধুবাদ জানাতে পারি সরকারের বিগত কিছু কর্মকাণ্ডের কারণে, যা গত অন্তত 15 বছরে বাংলাদেশের মানুষ দেখেনি। যে সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসব নির্বিঘ্নে পালন করা হয়েছে এবং কোথাও কোনো প্রকার ঝক্কি ঝামেলা নেই, এবং দেশি বিদেশি নানান চক্রান্ত ছিল এই সনাতন ধর্মাবলম্বীদের উৎসব এবং সংখ্যালঘু সম্প্রদায়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবার চেষ্টা করা হয়েছে। পতিত ফ্যাসিস্টরা নানানভাবে হুইস পার করেছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার জন্য, এবং সর্বশেষ গত রমজানে যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতিও এক ধরনের স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। তারপরেও সমালোচনা করলে সমালোচনা করবার জায়গার অভাব নেই, প্রচুর সমালোচনা করা যায়, সফলতাও আছে। এবং চূড়ান্তভাবে এই সরকার একটি নির্বাচনের মাধ্যমে বিদায় নিবে, নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করে বীরের বেশে বা নায়কোচিতীয় বিদায় হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের। আপনার আমার মূল্যায়ন ধরুন, আমি যদি সরকারের মূল্যায়ন করি তাহলে আমি বলবো যে এই সরকার 100 না 110% ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। ব্যর্থতার শেষ নেই। যদি এটা একটি নির্বাচিত সরকার হতো, যদি স্বাভাবিক পরিস্থিতি থাকতো, ধরেন যে একটা 5 আগস্ট আসলে কোনো অভ্যুত্থান নেই, 5 আগস্ট একটা আগের সরকার 5 বছর ছিল, 5 বছর থাকার পর খুবই ট্রান্সপারেন্ট এবং খুবই ইনক্লুসিভ একটা ইলেকশন হওয়ার মাধ্যমে আরেকটা গভর্নমেন্ট এসেছে, ইউনূস গভর্নমেন্ট এসেছে। আসার পর ইউনূস গভর্নমেন্ট গত 8 মাসে যা করেছে সেটা যদি আমাকে মূল্যায়ন করতে বলেন তাহলে বলবো যে এই সরকার 110% ব্যর্থ। কিন্তু আপনি যদি বিবেচনা করেন যে একটানা 15 বছর একটা স্বৈরশাসন ছিল, জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছে, অর্থনৈতিক ভেঙে পড়েছিল, ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছিল। অর্থনীতি ভেঙে পড়েছিল বললে এটা খুবই কম বলা হয়, অর্থনীতি বলা যায় যে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে ছিল, ধ্বংসের দ্বার প্রান্ত না, ধ্বংস হয়ে গিয়েছিল। ল অ্যান্ড অর্ডার বলে কিচ্ছু ছিল না। সেই জায়গায় থেকে যদি আমাকে মূল্যায়ন করতে বলেন তাহলে বলবো যে এই সরকার আমার বিবেচনায় 90 থেকে 95% সফল। এখন বলতে পারেন যে আপনি সরকারকে সমর্থন করছি। দেখেন, একটা সরকারের আপনি যখন আমরা দেখবো হচ্ছে ডেটা, গত 5 আগস্ট যখন শেখ হাসিনা বিদায় নিলেন তখন দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল $18 বিলিয়ন। এর মধ্যে ব্যবহারযোগ্য ছিল $12 বিলিয়ন, BM6 যেই স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী। সর্বশেষ গত পরশু যে হিসাব এসেছে, হিসাব অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের ব্যবহারযোগ্য রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন এবং টোটাল রিজার্ভ $25 বিলিয়ন। এই সরকারের গত 8 মাসে $7 বিলিয়ন রিজার্ভ বেড়েছে, মানে হচ্ছে প্রতি মাসে গড়ে প্রায় $1 বিলিয়ন করে রক্ষা হচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলে 2022-এর জুলাই থেকে এই 24-এর জুলাই পর্যন্ত গত 24 মাসে প্রতি মাসে গড়ে রিজার্ভ থেকে $1 বিলিয়ন করে ক্ষয় হতো প্রতি মাসে। এটা আচ্ছা, সেটা উল্টো যোগ হয়েছে। অনেকেই বলেন যে অভ্যুত্থান, আমি একটা কথা বলি ভাই, অভ্যুত্থান যদি নাও হতো এই মার্চ এপ্রিলের মধ্যে শেখ হাসিনার পতন হয়ে যেত। কারণ আপনার কাছে না জ্বালানি আমদানির পয়সা থাকতো, না আপনার কাছে খাদ্যপণ্য আমদানির পয়সা থাকতো। যেমন আমি একে একে আসছি, যেমন একটা বিষয় বলি আপনাকে, যে জুলাই মাস তো সরকারের প্রথম অর্থ বছর, শেখ হাসিনা এটা চালিয়ে গেছেন। জুলাই মাসে কোনো কাজকর্ম হয়নি কোথাও। আগস্ট মাসে আপনি জানেন যে কি সিচুয়েশন ছিল,
ওই 2 মাস বাদ দেওয়ার পরেও আগের বছরের প্রথম 8 মাসের তুলনায় 9 মাসের তুলনায় এই বছরের প্রথম 9 মাসে 11% বেশি রপ্তানি হয়েছে। দেখেন একটা কথা বলি যে আপনি একটু মনে করে দেখেন যে গত সেপ্টেম্বর অক্টোবরের দিকে গার্মেন্টস এবং শিল্প কারখানায় কি পরিমাণ আন্দোলন হয়েছে, কমপক্ষে 200-300 আন্দোলন হয়েছে, প্রতিদিন 8টা-10টা করে আমরা 4-5 জন শ্রমিককে নিহত হতে দেখেছি পুলিশের গুলিতে। আচ্ছা, তো দেখেন যে না, একজন মাত্র সেনাবাহিনী গুলিতে, এটা গাড়িতে আগুন দেওয়ার কারণে। তো একটা ঘটনা যেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যদি এরকম আন্দোলন হতো, শত শত শ্রমিক মারা যেত। এই সরকার যেভাবেই হোক, সরকারকে আপনি দুর্বল সরকার বলতে পারেন, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারে নাই, মানুষের চলাচলে বিঘ্নিত হয়েছে, মহাসড়ক বন্ধ হয়েছে, কিন্তু আমি মনে করি যে সরকার রাইট অ্যাপ্রোচে ছিল, যে শ্রমিকদের সঙ্গে, মালিকদের সঙ্গে, 3 পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়টা সলভ করা, শক্তি প্রয়োগ না করে। সরকার দেখেন 4% ইন্টারেস্টে বেতন দেওয়ার জন্য লোন দিয়েছে, এটা কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে ট্যাক্স পেয়ারের পয়সা এইভাবে সরকার লোন হিসেবে দিয়ে দিচ্ছে। তাহলে তো কালকে আরেক কোম্পানি মালিক বলবে যে আমাকেও লোন দাও, আরেকজন বলবে আমাকে লোন দাও, এইভাবে তো কোনো সমাধান হবে না। তো সালাউদ্দিন স্যার, যিনি অর্থ উপদেষ্টা, ওনার সঙ্গে 1-2বার কথা হয়েছিল যে এটা সাময়িক বন্দোবস্ত, এবং সরকার তখন বলতেছিল এটা সফল হবে কিনা তাদের মধ্যে অনিশ্চয়তা আছে যে এইভাবে ঋণ দিয়ে বেতন কতদিন দেওয়া যাবে। কিন্তু প্রফেসর ইউনূসের বক্তব্য ছিল যে এটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি, এই শ্রমিকদেরকে বাঁচাতে হবে। এই শ্রমিকদের বাঁচানো গেলে এরা কাজে ফিরবে, কাজে ফিরলে অর্থনীতি ঠিক হবে এবং ওই পয়সা উঠে আসবে। আমারও তখন সন্দেহ ছিল যে এটা হয়তো কাজ করবে না, এটা হয়তো এটা খুব ভুল কাজ হচ্ছে। কিন্তু 9 মাস পরে আপনি এসে সাইদ ভাই দেখতে পাচ্ছেন যে আমাদের রপ্তানি 11% বেড়েছে, তার মানে ইট ইজ ওয়ার্কিং। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের রেমিটেন্স বেড়েছে 26%। গত মাসে তো রেকর্ড হয়ে গেছে ভাই, $3.3 বিলিয়ন। বাংলাদেশের ইতিহাসে হয়নি। কেউ বলার চেষ্টা করছেন যে এটা তো ঈদের কারণে বেড়েছে। ভাই, গত 15 বছর ঈদ হয় নাই? হ্যাঁ, তো গত 15 বছর যত ঈদে তো আপনার একদম সর্বোচ্চ রেমিটেন্স ছিল $2.54 বিলিয়ন। তো আপনি তো প্রায় $0.8 বিলিয়ন, প্রায় 8,000 কোটি টাকা বাড়তি পেয়েছেন। তো আগে কি ঈদ ছিল না পৃথিবীতে? বাংলাদেশে ঈদ ছিল, তাহলে আগে কেন রেমিটেন্স আসতো না? এইবার আপনাকে বলি, রেমিটেন্স যে বাড়লো, নানান রকম কথা বলা হয় যে শ্রমিকরা হয়তো, হ্যাঁ, আমাদের নিশ্চয়ই প্রবাসী ভাইরা প্রচুর টাকা পয়সা আমার দেশের প্রতি প্যাট্রিয়টিজম ফিল করতেছেন, এই সরকারকে ওন করতেছেন, দেশকে ওন করতেছেন, টাকা পাঠাচ্ছেন। এটা আসলে মূল কারণ না। মূল কারণ যেটা হচ্ছে যে আগে এসালামের মতো লোকজনরা ব্যাংক থেকে পয়সা বের করতে পারে, পয়সা মানে ঋণ ফিনের বিষয় না, যাবেন বল থেকে টাকা বের করে নিয়ে আসবেন রাত্রেবেলা, বাস এরকম একটা সিস্টেম ছিল। তোরা বের করে টাকাটা করতো কি? পাচার করতো। পাচার তোর বিমানে ভরে টাকা নিত না। ধরেন যে দুবাইয়ে একজন এসালম বাড়ি কিনবে 100 কোটি টাকা দিয়ে, একটা ভিলা কিনবে, তো এই টাকা সে কিন্তু কিভাবে পাঠাবে? ওইখানে আমার যেই শ্রমিক ভাইরা আছেন তাদের কাছ থেকে 1 দিরহাম, তখন 29 টাকা ছিল, এসালমরা 35 টাকায় কিনে নিত। ওইখানে তার যে দালাল আছে, এজেন্ট, সেই এজেন্ট কিনে নিয়ে ধরেন যে 110 কোটি টাকার সমপরিমাণ দিরহাম তারা কিনে নিল ওইখান থেকে। এইখানে আবার 110 কোটি টাকার সমপরিমাণ যে ব্যাংক থেকে যে টাকাটা বের করেছে, এটা শ্রমিকদের ঘরে স্মল অ্যামাউন্টে ডিসবার্স করে দিত। তার মানে ওইখান থেকে আমার কর্মী ভাইরা রেমিটেন্স পাঠাইতো না। এর কারণ হচ্ছে যে আপনি একে তো সে রেট বেশি পাচ্ছে, 29 টাকার জায়গায় 35 টাকা পাচ্ছে 1 দিরহামে, আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে হ্যাসেল ফ্রি, এবং সুযোগ থাকলে ভাই সবাই নেয়। বাস্তবতা এই সরকারের আমলে যে জিনিসটা হয়েছে যে ব্যাংক থেকে এইভাবে টাকা বের করা বন্ধ হয়েছে। এইভাবে বন্ধ হওয়ার কারণেই এখন আর ওইখানে অপশন নাই যে আপনার রেমিটেন্স কেউ কিনে বেশি দাম দিয়ে কিনে আপনার দেশে আপনার ঘরে টাকা পাঠাই দেবে। যেহেতু এটা বন্ধ হয়েছে, সেই কারণে প্রপার চ্যানেলে আসতে বাধ্য হচ্ছে। তারপরে তো কিছু হচ্ছে না তা না, এখনো কিন্তু ভিসা ট্রেডিং সহ নানান ইরেগুলারিটিস বন্ধ হয়নি। এগুলো ইউনূস সরকার যদি বন্ধ করতে পারে, দেখেন যে আমাদের মান্থলি $1 বিলিয়ন করে যোগ হচ্ছে, এটা সুফল দেখেন। যেটা কয়েকদিন আগে আমাদের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে আবৃত্তি করেছেন, এইটা যাই কিছু সবজির দাম কম। ভাইরে, সবজির দাম যে কম, এটা তো আপনি তো পারেন নাই। আপনি যখন আরেকজনকে ট্রোল করতেছেন, আপনি তো পারেন নাই সবজির দাম কম দিতে। দ্রব্যমূল্যের দাম কেন নিয়ন্ত্রণ হলো? আসলে ইউনূস গভর্নমেন্টের কাছে তো কোনো ম্যাজিক নাই। বিষয়টা যেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে ডলার ক্রাইসিস নাই, ডলার মোটামুটি আপনার হাতে আছে, আপনার কাছে ব্যবহারযোগ্য ডলার প্রায় রিজার্ভ প্রায় $20 বিলিয়ন। শেখ হাসিনা সরকারের শেষের দিকে এমন অবস্থা হয়েছিল, এমন ডলার ক্রাইসিস হয়েছিল যে সমস্ত ধরনের আমদানি বন্ধ, চাল ডাল পয়সা দিতে পারতেন, এলসি দিতে পারতো না। তারপর আরেক সমস্যা ছিল যে আপনি 110 টাকা রেটে এলসি খুলতেছেন, কিন্তু আপনারা ব্যাংক বলতেছে মার্কেট থেকে আপনি ডলার নিয়ে আসেন, তো আপনি আবার ব্ল্যাক মার্কেট থেকে কার মার্কেট থেকে ডলার আনতেছেন 125 টাকা। তো জিনিসপত্রের দাম তো অটোমেটিক বেড়ে গেছে। তারপরে হচ্ছে ব্যবসায়ী ছেড়ে দিল, দরকার নেই। আচ্ছা, একটা ছোট্ট জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে আপনার হয়তো মনে আছে যে আওয়ামী লীগ আমলে প্রতি সপ্তাহে বুধবার দিন CCGP মিটিং হইতো, কমিটি ফর গভর্নমেন্ট প্রকিউরমেন্ট।
ক্যাবিনেট কমিটি ফর গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই সরকারের 8 মাসে আমার যতদূর মনে পড়ে যে 8টা মিটিংও হয়নি। কেন? আগে প্রতি সপ্তাহে বুধবার একটা মিটিং হতো, এই সরকার 8 মাসে 8টা মিটিং হয়নি। ভাই সরকারের যত কারাপশন আছে এর 90% হয় সিসিজিপিতে, মানে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট। কেনাকাটা হইলেই আপনি পয়সা আসবে। আপনি দেখেন, একজন ব্যবসায়ী আমার সাথে আলাপ করছিল যে আগে 1 লিটার সয়াবিন তেলে ওই সিসিজিবি থেকে যখন আপনি 1 লাখ টন তেল আমদানির পারমিশন নিচ্ছেন, ওই সময় আপনারা প্রতি লিটারে 10 টাকা দিতে হচ্ছে। কাকে? একটা অদৃশ্য শক্তিকে। এই অদৃশ্য শক্তি কোথায় আছে? পিও মতো আছে। আমি ক্লিয়ার কাট বলতেছি, পিও মতো আছে। এই অদৃশ্য শক্তি কই আছে? সচিবালয়ে আছে। এই অদৃশ্য শক্তিকে ধানমন্ডি 3 নম্বরে আছে। এইটা আপনাকে আগেই দিতে হবে। আপনি তেল আমদানি করবেন ভাই 1 লাখ টন, আপনার শুরুতেই লিটারে 10 টাকা দিতে হবে। তো এখন সিসিজিবি কমেছে, তার মানে আমদানি কিন্তু কমে নাই, আমদানি কিন্তু ঠিকই চলতেছে। সরকার এখন একদম, আপনি কি আমদানি করতে চান, একেবারে এনবিআর থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পারমিশন দিয়ে দিচ্ছে, যাও আমদানি করো। এই আমদানি করার ক্ষেত্রে আমরা তো খালি রাস্তায়, আমরা খালি দেখি যে রাস্তায় পুলিশ চাঁদাবাজি করে, উম্মুক চাঁদাবাজি করে। আরে ভাই, এরা তো 1 টাকা 2 টাকার, 1 টাকা 2 টাকারও না, 1 পয়সার 2 পয়সার খেলোয়াড় কেজিতে, হয়তোবা সর্বোচ্চ 10 পয়সা 50 পয়সা এরা চাঁদাবাজি করে, ঘুষ নেয়। কিন্তু ওই যে শুরুতে যারা আছে তারা লিটারে 10 টাকা নিয়ে নিত আগেই, দেন হলে আপনি পারমিশন পাবেন না, জিনিসপত্রের দাম বেড়ে যেত। এই দেখেন যে এত কিছু হয়েছে, সরকার কিন্তু কোনোভাবেই সয়াবিন তেলের দাম বাড়ায় নাই, যেভাবে পারছে এটা কন্ট্রোল করছে। শেষে সমুদ্র পর্যন্ত অভিযান চালাইছে, যে সেইখানে আপনি চালাচ্ছেন মজুদের বিরুদ্ধে। এইসব কারণে আমি বলি যে ইউনূস সরকারের আমি 90% সফল ধরি। কিন্তু আগেই বলতেছি, যদি বাকি 10% এক্সট্রাঅর্ডিনারি, বাকি 10% দিচ্ছি না এই কারণে যে ইউনূস সরকারের মধ্যে একটা বিষয় শৈথিল্য আছে ভাই, মব নিয়ন্ত্রণে। সরকার কেন আসলে সরকার করছে না, বা সরকার করছে না, সরকারকে যতখানি কঠোর হওয়া দরকার ততখানি কঠোর মবের বিরুদ্ধে সরকার হচ্ছে না। এখন মূলত মবের দায় কাদেরকে দিবেন? আমরা কিন্তু প্রায় এই তৌহিদি জনতার নামে দেখি ফ্যাসিস্টদের, যে পালিয়ে থাকা ফ্যাসিস্টের কিছু লোক মাঝে মাঝে এর মধ্যে ঢুকে পড়ে। তো সেক্ষেত্রে তৌহিদি জনতা, ওনারা কি বোঝেন না, না এই তৌহিদি জনতা এই ব্যানারটি একটি বিতর্কিত বা সন্দেহজনক ব্যানার? ভাই একটা বিষয় হচ্ছে, এই ব্যানারটা বিতর্কিত করা হচ্ছে। তৌহিদি জনতা তো এমন এক ভেক্ট্রাম যে এটার মধ্যে কি আছে ধরা খুব মুশকিল। তো এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে ডেকে যারা একসময় কওমি জননী উপাধি দিয়েছেন, সরোয়ার্দিতে বিরাট মিটিং করে, তারাই এখন পান থেকে চুন খসলে রে রে করে উঠছেন, তেরে ফুরে আসতেছেন। ভাই এতদিন আপনি কোথায় ছিলেন? এতদিন আপনি এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে যে গত 15-16 বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিজের ধর্মচর্চার অধিকার পেয়েছে। আপনি আপনার ধর্মচর্চা করবেন, তো এর মানে কিন্তু এই না যে আপনি শুধু ইসলাম ধর্ম চর্চা করবেন, যে যার ধর্ম মত চর্চা করবে। দেখেন একজনও ধরেন আপনি এত বছর যে এই যে করতে পারেন এই চর্চা, ধর্ম চর্চা করতে পারেন, বা যারা ধর্ম চর্চা করতো তাদেরকে সন্দেহের চোখে দেখা হইতো, তাদেরকে আদারিং করা হতো যে এ হয়তো জঙ্গি, এ হয়তো মিলিট্যান্ট, এ উগ্রবাদী, এক্সট্রিমিস্ট, আদারিং করা হতো। এই আদারিং করাটা তো একটা জঘন্য খারাপ কাজ, সন্দেহ করাটা। তো এই কারণে আপনি ডিসক্রিমিনেশন শিকার হয়েছেন। সেই সময় আপনি মুসলিম ছিলেন বলে আমি আপনার পাশে ছিলাম। কিন্তু আপনি যখন জালিম হয়ে উঠবেন, এখন তো আপনি জালিম হয়ে উঠতেছেন, আপনি বাটার দোকানে হামলা চালাচ্ছেন, তৌহিদি ব্যানার, আমি বলছি না কিন্তু ওনারা করতেছে, তৌহিদি জনতার ব্যানারটা তো ইউজ করতেছেন। ভাই আপনার তো দায় নিতে হবে। আপনি কেএফসি তে হামলা করতেছেন, দেখেন এত বড় একটা বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে চলতেছে, আপনি এই সময় কেএফসি, বাটার মতো, পিৎজা হাটের মতো যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, এবং এগুলো তো আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি, আমাদের ইনভেস্টমেন্ট তো আমাদের নিজেদের। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন যে আপনি বাটার যে শোরুমে হামলা করেছেন, তাতে বাটা কোম্পানির কিছু যায় আসে? এটা শোরুম মালিকের ক্ষতি করলেন আপনি। একজন লোক বাটার চেইন ব্যবহার করে সে ব্যবসা করতেছে, 2টা পয়সা ঘরে নিয়ে যাচ্ছে, এই হেন আর 10-12 জন কর্মী আছে, ওনার প্রোডাক্ট তো উনি বাটা থেকে কিনে নিয়ে আসছে, টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, বাটার তো কিচ্ছু যায় আসে না। তো দেখেন আপনি যদি এরকম এইগুলো যদি অব্যাহত থাকে, তাহলে ডক্টর ইউনূস আজকে যে বিনিয়োগ সম্মেলন করতেছেন, এবং একটা জিনিস দেখেন ভাই, আমি আর একটা কথা বলি, যেটা বড় পরিবর্তন। আপনার মনে আছে যে শেখ হাসিনার আমলে বিনিয়োগ সম্মেলন হতো? কোথায় হতো? টোকিওতে, লন্ডনে,
ওয়াশিংটনে নামে বিরাট রোড শো হতো। আপনার মনে আছে যে খুবই দুঃখজনক, এখান থেকে বিশাল হ্যাঁ বিশাল এক বহর যেত, আমাদের আবার অর্ধেকটা ফিরতো না, আমাদের সাংবাদিকরাও যেত। রোড শো, নিউ ইয়র্কের রাস্তায় রোড শো, ওয়াশিংটনের রাস্তায় রোড শো, টোকিওর রাস্তায় রোড শো, লন্ডনের রোড শো, প্যারিসের রোড শো, এই যে বিরাট বিরাট সব বিনিয়োগ সম্মেলন করা হতো বিদেশে। কয় পয়সা এসেছে বিনিয়োগ, কয় ডলার এসেছে? ধরেন ডক্টর, আমরা তো গত 15 বছরে কোনো ইন্টারন্যাশনাল ফ্রাঞ্চাইজকে আসতে দেখি। আচ্ছা, তো ডক্টর ইউনূসের ধরেন যে বিনিয়োগ সম্মেলন হয়তো ব্যর্থ হবে, হয়তো 1 টাকাও আসবে না, হয়তো আমি ধরে নিলাম। কিন্তু আমি মনে করি এটা পজিটিভ যেটা ঢাকায় হচ্ছে। বিদেশে বাংলাদেশটা তো হ্যাঁ, অন্তত বিনিয়োগকারীরা একবার এসে দেখছেন এবং কালকে দেখেন কেপিজিটে গিয়েছে, মেঘনায় যাবে, আরো নানান ইপিজিটে যাবে, তারা আমাদের ফ্যাসিলিটিস গুলো ফিজিক্যালি দেখতেছে। এইটাকে আমি মনে করি যে এইটাকে আমি পরিবর্তনের সূচনা মনে করি। বিরাট কিছু হয়ে গেছে সেটা বলতেছি না, কিন্তু কিছু না কিছু, হ্যাঁ এইটা একটা পরিবর্তনের সূচনা, এটা একটা পরিবর্তনের ধারা। এই ধারা যে অব্যাহত থাকে, বাংলাদেশ নিশ্চিতভাবেই সামনের দিন ভালো করবে। রাজীব আহমেদ, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু বিনিয়োগ সম্মেলনের কথা বললেন, সেখানে আমরা দেখছি যে নাসার সঙ্গেও একটা চুক্তি হয়েছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এতে আমরা কিভাবে লাভবান হতে পারি বা আমাদের অর্থনীতিতে নতুন কোনো মাত্রা যোগ হবে? দেখেন, নাসার সঙ্গে, স্টারলিংকের সঙ্গে এসব চুক্তিগুলো আসলে যে খুব আপনার এটা করে তাৎক্ষণিক কোনো সুফল যে কালকে আপনার $1 কোটি লাভ হয়ে যাচ্ছে, পরশু আপনার $10 কোটি লাভ হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এগুলো আপনার ডিগনিটি বৃদ্ধি করে। যে আপনি দেখেন যে আপনি যখন ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন, এতে কিন্তু আপনার ঘরে সরাসরি ভাত এবং পয়সা চলে আসে না, কিন্তু যেটা হচ্ছে যে আপনার ডিগনিটি যেমন বৃদ্ধি করে, আপনার অ্যাকসেপ্ট মানে আপনি বৈশ্বিকভাবে আরেকটু বেশি অ্যাকসেপ্টেন্স পান যে না, ওরা নাসার সঙ্গে আছে, ওরা স্টারলিংকের সঙ্গে আছে, ওরা টেসলার সঙ্গে আছে, তার মানে এদের উপরে ভরসা করা যায়। এই ভরসার জায়গাগুলো ক্রিয়েট করে, হ্যাঁ এক ধরনের যে না, এদেরকে ভরসা করা যায়। যেমন আমাদের দেখেন একটা বিষয় দেখেন যে বিনিয়োগ বোর্ডের বিরাট যে চেয়ারম্যান আশিক চৌধুরী সাহেব, উনি তো ওদিন ক্লিয়ার করে বললেন যে স্যামসাং এসেছিল 2012 সালে $22 বিলিয়ন ইনভেস্ট করতে চাইছিল, তারপরে ওরা এই জায়গায় যে আমলাতান্ত্রিক জটিলতা, এই যে জায়গায় আটকিয়ে পয়সা খাওয়ার যে চলছে, এই জটিলতাটা কিন্তু 5 ধরনের জটিলতা ইতিমধ্যে আইডেন্টিফাই হয়েছে। বিদ্যুৎ সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি একটা অন্যতম সংকট, অনানুষ্ঠানিক খাতের আধিক্য এবং উচ্চ কর হার। এই যে যেমন আপনারা তো বলি যে আমার এলাকা ময়মনসিংহ, এটা একটা শিল্প ঘন এলাকা, ত্রিশাল, সেইখানে একটি কোম্পানি এসেছিল ওশান নামে, জাপানিজ কোম্পানি। তারা একটা ফ্যাক্টরি করবে, সেটা হচ্ছে আপনার এই মাছ এবং পোল্ট্রির যে ফিড এই রিলেটেড। সেই ভদ্রলোকেদের এই ফ্যাক্টরি করতে 2 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, এবং তাদের ডিমান্ড হচ্ছে তারা দেশে পয়সা বিনিয়োগ করবে, শর্ত একটাই, তাকে ডেডিকেটেড লাইন দিতে হবে বিদ্যুৎ। কারণ বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা আপনি জানেন আছে। এখন তার যদি এই বিদ্যুৎ বারবার যদি বিঘ্নিত হয়, তার ব্যবসা লস হবে। সেই কোম্পানি শেষ পর্যন্ত এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। তাকে আপনি শেখ হাসিনা বলতেছেন ঘরে ঘরে বিদ্যুৎ, এই উদ্যোগ সেই উদ্যোগ, আপনি তাকে 2 মেগাওয়াট নিশ্চয়তা দিতে পারতেছেন না, ডেডিকেটেড লাইন দিতে পারতেছেন না। সে ঘুরতে ঘুরতে সে কেন আপনার এখানে বিনিয়োগ করবে যদি আপনি তার শিল্পের নিরাপত্তা পাইতে হবে, জমি, তারপরে হচ্ছে যে আপনার জ্বালানি এবং হচ্ছে নিরাপত্তা, এই 3 জিনিস আপনি নিশ্চিত করতে না পারেন, সে কেন বিনিয়োগ করবে? এখন আমাদের এই বিনিয়োগের ক্ষেত্রে এই বড় বাধাগুলোকে দূর করতে হবে, অ্যাড্রেস করতে হবে। এটি শুধু ইউনূস সরকারের বিষয় না, পরবর্তী যে সরকার আসবে তাদেরকেও এটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যেহেতু আইডেন্টিফাইড হলো, এগুলো আসলে নিরসন করা সম্ভব যদি সদিচ্ছা থাকে সরকারের। রাজীব আহমেদ, আরেকটি বিষয় আমরা দৈনিক সমকাল কাগজে, আপনি কাগজের সাংবাদিক, আরেকটি সংবাদ আমরা দেখছি, এটি নিয়ে একটু বিশ্লেষণ শুনতে চাই। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি, এবং এই নির্বাচন কেন্দ্রিক ইতিমধ্যেই নির্বাচন কমিশন বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো হয়তো গৃহীত, কোনোটা হবে কোনোটা হবে না, বা রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। তো সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি বা বসছে বিএনপি। গতকাল প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে, বিএনপির দিক থেকে চাওয়া হয়েছে। বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে আছেন, উনি এলেই সম্ভবত, উনি আসার পরে বৈঠকটা হবে, বা প্রধান উপদেষ্টা যখন সময় দিবেন। আপনি জানেন যে বিনিয়োগ সম্মেলন নিয়ে প্রধান উপদেষ্টাও আগামী 12 এপ্রিল পর্যন্ত একেবারে অকুপাই হয়ে আছেন। হয়তো 12 এপ্রিলের আগে সেটা হবে না, আমাদের বিদেশি অতিথিরা যাওয়ার পর 12 এপ্রিলের পরে এই বৈঠকটি হতে পারে প্রধান উপদেষ্টা এবং বিএনপি প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে ছোট সংস্কার হলে আগামী ডিসেম্বর, বড় সংস্কার হলে আগামী জুন। তো এইটাকে অনেকেই খুবই কনফিউজিং মনে করতেছেন, কেউ মনে করতেছেন যে নির্বাচনকে বিলম্বিত করার কোনো প্রয়াস বা অপচেষ্টা আছে কিনা।
তো বিএনপি এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য আসলে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন যে এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি জুন এটা কেন, এক নম্বর বিষয়। আর ছোট সংস্কার বড় সংস্কার বলতে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এই জায়গাটা তারা ক্লিয়ার হওয়ার জন্য যাচ্ছে। এখন দেখেন যে ইউনূস সরকারকে আমরা 90% বা 95% যেই যতটুকুই সফল বলি, শেষ কথা হচ্ছে যে নির্বাচন হতে হবে, এটা একটা বাস্তবতা। নির্বাচন তো মনে করেন জুনে হোক বা ডিসেম্বরে হোক বা 5 বছর পরে হোক না, ডিসেম্বর মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায়ও নিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। 5 বছর না, আমি মনে করি যে এই যে আমরা সবাই মিলে বলতেছি যে ডক্টর ইউনূস সরকার 90% সফল, 95% সফল, এটা কিন্তু থাকবে না যদি নির্বাচন বিলম্বিত হয়। সফলতা কমবে। কারণ হচ্ছে একটা বিষয় হচ্ছে সরকারের, আপনি যত যাই কিছু বলেন, এই সরকারের ম্যান্ডেট কিন্তু জুলাইয়ের আবেগ। সত্যি কথা যেটা হচ্ছে জুলাইয়ের যে তীব্র ভাবাবেগ ছিল মানুষের মধ্যে, আপনি বুঝেন না যে মানুষ বন্দুকের মুখে দাঁড়ায় গেছে, গুলির মুখে দাঁড়িয়েছে, এই তীব্র ভাবাবেগ হচ্ছে এই সরকারের ম্যান্ডেট, একমাত্র ম্যান্ডেট। এই কারণে এই সরকার বৈধ এবং যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে 10 গুণ বেশি বৈধ। কিন্তু ভাই একটা জিনিস বুঝতে হবে যে এই আবেগ তো ভাই আপনি বেশি দিন কন্টিনিউ করবে না, নানান বাস্তবতা আসবে এবং আসতে শুরু করেছে। সেই বাস্তবতাকে মোকাবেলা করার জন্য এক নম্বর হচ্ছে নির্বাচন দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যে বিরাট বিনিয়োগ সম্মেলন করতেছেন, যখন আমাদের ফরেন পার্টনাররা নিশ্চিত হবে যে একটা স্টেবল গভর্নমেন্ট, দেখেন আপনি আজকে ইউনূস গভর্নমেন্ট একটা বিনিয়োগ সম্মেলন করতেছে, আমরা এটা কিন্তু খুবই পজিটিভ বলতেছি, এখনো বলতেছি পজিটিভ। বিনিয়োগকারীদের মাথায় নিশ্চয়ই একটা বিষয় থাকবে যে এই সরকার না এই সরকার কতদিন থাকবে, পরে সরকার সে পলিসি চেঞ্জ করবে কিনা, তারপরে সরকারের পলিসি কেমন হবে, তো এগুলো তারা বুঝেই তো পয়সা বিনিয়োগ করবে। তো সেই জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে আসলে নির্বাচিত সরকার দরকার, সেটা যত দ্রুত হয় তত ভালো। যদি আজকে এপ্রিল মাস যদি মানে এই জুনে হয় ভালো, এই বছরের ডিসেম্বরে হলে ভালো, আগামী বছরের, কিন্তু আমি মনে করি যে কোনোভাবেই আগামী রমজানের পরে যাওয়া উচিত না, এর মধ্যেই ইলেকশন হয়ে যাওয়া উচিত। প্রধান উপদেষ্টা যেটা প্রমিস করেছেন, তাহলে ওই ইউনূসের যে প্রফেসর ইউনূসের নায়কোচিত যে চরিত্র, জি উনি যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুন, ঠিক আছে, ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাক। উনি যদি একটি ট্রান্সপারেন্ট, ফেব্রুয়ারিতে তো রমজান, ওই তো ফেব্রুয়ারি 21 তারিখ রমজানের আগে, মানে ডিসেম্বর বলতে বোঝাচ্ছি যে ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবে, ডিসেম্বরে অ্যাটলিস্ট তফসিল হয়ে যায়, তফসিল হয়ে গেলে আপনার ইয়েতে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আপনি নির্বিঘ্নে নির্বাচন করে 21 তারিখ থেকে রোজা শুরু হবে, আপনি মধ্য ফেব্রুয়ারিতে নতুন সরকারের দায়িত্ব নিয়ে ইউনূস সাহেব বিদায় নেবেন। এবং এইরকম বিদায় বোধহয় বাংলাদেশে কোনো সরকার আর নেওয়ার সুযোগ নাই। নায়কোচিত বিদায়, বিরোচিত বিদায়, এইরকম সুযোগ আর কোন সরকার বাংলাদেশে পায়নি। ইউনূস সরকারের জন্য সবচেয়ে বড়, এখনো পর্যন্ত ইউনূস সরকার কিন্তু সকল রাজনৈতিক দলের কাছে এক ধরনের সম্মানের জায়গা, ইউনূস সরকারের আমি যেটা ভালোবাসার জায়গা। ইউনূস সরকার যে 90-95% সফল বললাম, ইউনূস সরকারের সবচেয়ে বড় সফলতা হবে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিরোচিত বিদায় নেওয়া। তখন আমি বলবো যে ইউনূস সরকার 110% সফল, এইটা হবে ওনার সবচেয়ে বড় সফলতা। তাহলেই ওনার টেনিয়রের মতো, এটা আমি বলি যে বাংলাদেশের মানুষের কাছে উনি আরো বেশি মানে শ্রদ্ধার জায়গায় পৌঁছে যাবেন। দেখেন একটা বিষয় হচ্ছে নানান রকম কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যেহেতু এই নির্বাচন সংশ্লিষ্ট আরেকটি বিষয়, নির্বাচন এখানে এই রিপোর্টটা ধরে বলতেছি যে নানান রকম কনফিউশন আছে নির্বাচনের ডেট নিয়ে, এটা নিয়ে। দেখেন সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া কিন্তু অনেক রকম ভুল বিভ্রান্তির কারণে নানান বিপজ্জনক জিনিস তৈরি হয়। যেমন একটা ন্যারেটিভ গত কয়েকদিন যাবত, আমি সেই প্রশ্নটি করছিলাম যে সংস্কার নিয়ে এক ধরনের বিএনপি বা রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের টানপেরন চলছে যে বিএনপি কোন সংস্কার চায় না, কোনটাই ঐক্যমত, কোনটা ঐক্যমত না, বিএনপি কি তাহলে 72-এর সংবিধানে ফিরতে চায় কিনা, এ ধরনের একটি বিতর্ক। জি আমি আপনাকে এই কথাটা বলতে চাইছিলাম যে এই যে এটা কিন্তু একটা বিভ্রান্তিকর ন্যারেটিভ, যে বলা হচ্ছে যে বিএনপি 72-এর সংবিধানের 4 মূলনীতিতে ফিরতে চায়, যেটা ছিল 4টা ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 1976 সালে তৎকালীন সামরিক ফরমানের বলে জাতীয়তাবাদকে বললো বাংলাদেশের জাতীয়তাবাদ, এবং সমাজতন্ত্রের অর্থ করা হলো সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আসলো সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। তো 2000 এটা আবার পঞ্চম সংশোধনীতে 1979 সালে সংসদে অ্যাডপ্ট করে নিল, পঞ্চম সংশোধনের মাধ্যমে দ্বিতীয় সংসদে। 2011 সালে শেখ হাসিনার সরকার 15 সংশোধনের মধ্যে পুরো জিনিসটাকে বাতিল করে আবার 72-এর মূলনীতিতে ফিরল। তো বিএনপি দেখেন একটা বিষয়, দেখেন যে বিএনপি যেই আমাদের যে সংবিধান সংস্কার কমিশন, ওনারা প্রস্তাব করেছেন ধর্মনিরপেক্ষতার পরিবর্তে বহুত্ববাদ, বহুমতের সম্মেলন হবে, ঠিক আছে। তো বিএনপি এর সঙ্গে তো ভাই স্পষ্ট করে লিখেছে যে ভিন্ন মত, আমি এটার সঙ্গে একমত না, একদম ক্লিয়ার কাট লিখেছে বিএনপি। 2 নম্বর বিষয়, বিএনপি বলেছে যে 2011 সালের আগে যে 4 মূলনীতি ছিল সেইটা আমি ফেরত চাই। 2011 সালের
আগের 4 মূলনীতি মানে কিন্তু 72-এর মূলনীতি না। 2011 সালের আগের মূলনীতি মানে হচ্ছে জিয়াউর রহমানের সরকার পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেই 4 মূলনীতি দিয়েছেন, যে সর্বশক্তিমান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, বাংলাদেশী জাতীয়তাবাদ, সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এবং গণতন্ত্র। 2011 সালের আগে ফেরা মানে হচ্ছে জিয়াউর রহমানের 4 মূলনীতিতে ফেরা, মানে সর্বশক্তিমান আল্লাহর উপর হ্যাঁ, আস্থা রাখা। 72-এর মূলনীতিতে ফেরা না। এই যে যারা এই প্রচারটা করছেন, আমার কাছে মনে হচ্ছে যে তারা বিএনপির ক্ষতি হয়তো হবে না, বিএনপি অনেক বড় দল, তাদের হয়তো এইসব বিষয় ক্ষতি হবে না, কিন্তু এই যে একটা মিসট্রাস্ট ক্রিয়েট হবে যে এ হতো সংস্কার চাচ্ছে না, ও হতো সংস্কার চাচ্ছে না। দেখেন একটা কাগজ, আমি খুব দুঃখ হয় যে আমাদের পত্রিকাগুলোতে এরকম ভুল ভ্রান্তি আছে যে মূলনীতি নিয়ে বিএনপি জামাত বিপরীত অবস্থানে, রাষ্ট্রের মূলনীতি নিয়ে। ভাই, দুই দলই বলতেছে যে আমরা 2011 সালের আগের অবস্থানে চাই, এবং জামাত সেটা ক্লিয়ার লিখেছে যে আমরা সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস চাই। বিএনপিটা না লিখে বিএনপি শুধু ধারাটা লিখছে যে 2011 আগে আমরা এই আর্টিকেল 8 যেমন ছিল আমরা ওই জায়গায় ফেরত যেতে চাই, বিস্তারিত লেখেনি। ভাই, আপনার কি এটা কি পরীক্ষার খাতা যে আপনি বিস্তারিত লিখবেন? এটা তো ভাই একটা স্প্রেডশিটের মধ্যে আপনি জায়গা দিচ্ছেন, আপনি এতটুকু সব মিলে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি। তো এর মধ্যে তুমি লিখছেন যে আমি এটা আর্টিকেল 8 আগের মতো ফেরত চাই, 9 আগের মতো ফেরত চাই, 11 আগের মতো ফেরত চাই, 12 আগের মতো ফেরত চাই। ক্লিয়ার? এটা চাই। তা আগের মতো মানে তো 2011 আগের মতো মানে কি? 2011 আগের মতো মানে তো 72 না ভাই, 79 তো চেঞ্জ হয়েছে, পঞ্চম সংশোধনী। আচ্ছা, তো পঞ্চম সংশোধনীর মধ্যে ফেরত চাই, তার মানে তো জিয়াউর রহমান যেই 4 মূলনীতি দিয়েছেন সেইটি। তো এইটি নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, তাদের হয়তো ভিন্ন কোনো উদ্দেশ্য, হ্যাঁ, নিশ্চিতভাবে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করি রাজীব আহমেদ, আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আমরা শেষ করতে হচ্ছে। তারপরে সর্বশেষ 1 মিনিট আসলে আপনাকে সময় দিতে চাই। আপনার সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি, আমরা কোন পথে এগিয়ে যাচ্ছি? দেখেন, আমি যেটা বলি যে এখন পর্যন্ত একটা ভালো দিক, সেটি হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের যেই শক্তিগুলো আছে, রাজনৈতিক শক্তিগুলো আছে, তারা পারস্পরিক নানান রকম কথাবার্তা বলে, একে অপরের প্রতি টিকা টিপ্পণী করে, কিন্তু আবার দেখা যায় এন্ড অফ দ্য ডে কিছু জায়গায় তারা একমত থাকে। আমার কথা একটা হচ্ছে যে ভাই, আপনার এনসিপি, বিএনপি, জামাত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি সহ যারাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, এবি পার্টি সহ, তাদের মধ্যে জোট হবে না, এটাই স্বাভাবিক। দরকারও নাই, রাজনীতিতে সবাই যার যার রাজনীতি করবে, কিন্তু দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের জন্য, দেশ, জনগণ এবং গণতন্ত্র, মানুষের জন্য এই 3 পয়েন্টে যদি তারা একমত থাকেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে আরেকটা স্বৈরতন্ত্র তৈরি হবে না, কেউ আমরা নিজেরা ভিন্ন কোনো নামেও যাতে ফ্যাসিবাদ না আসে, যে মজলুমরা যেন জালিমে পরিণত না হয়। জি, ধন্যবাদ রাজীব আহমেদ। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি এত ত্যাগ, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে আমরা যে সুযোগটি পেয়েছি, সেই সুযোগটি কাজে লাগিয়ে নিশ্চয়ই আমরা গণতন্ত্রের পথে ফিরব, এক নতুন বাংলাদেশের পথে ফিরব, যে বাংলাদেশ হবে মানুষের, যে বাংলাদেশ হবে সাম্যের, যে বাংলাদেশ হবে সমৃদ্ধির। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।